আশির দশকে এই চিত্রনায়িকা ঝড় তুলেছিলেন বাংলা সিনেমায়। তার অভিনীত অনেক স্মরণীয় ছবি আছে, তাকে নিয়ে আজ কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একজন বাংলাদেশের কিংবদন্তি নায়িকার কথা বলবো, যিনি আশির দশকে ঝড় তুলেছিলেন বাংলার সিনেমায়। আর তিনি 90 দশকেও সমান তালে কাজ করে গেছেন। আর তিনি হচ্ছেন সবার প্রিয় নায়িকা দিতি ম্যাডাম। দিতি ম্যাডাম আসলে অত্যন্ত সুন্দরী ছিলেন। সামনাসামনি তাকে যারা দেখেছে তারা বলতে পারবে। এবং ওনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দর ছিল, যেটা সত্যি কথা। এবং একটা নায়িকার মতোই ছিলেন তিনি। আর আমি তাকে দেখার সৌভাগ্য হয় যেদিন প্রথম এফডিসিতে এহতেশাম দাদু আমাকে বেড়াতে নিয়ে যান। তো সেদিন আমাকে প্রথমে তো আমি সালমান শাহ ভাইয়া, শাবনূর তাদের শুটিং দেখার সৌভাগ্য হয়েছিল। এরপর আমি শাবানা ম্যাডামকে দেখেছিলাম, জসিম স্যারকে দেখেছিলাম, আরেকটা ফ্লোরে তারা শুটিং করছিলেন। এরপরেই কিন্তু আমার দিতি ম্যাডাম এবং সোহেল চৌধুরী ভাইকে দেখার সৌভাগ্য হয়েছিল। এবং কি বলবো, সোহেল চৌধুরী ভাই তো ওয়াজ ভেরি হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন এবং খুব হাস্যোজ্জ্বল, মানে হাসি খুশি একজন মানুষ ছিলেন। আর দিতি ম্যাডাম মানে কি বলবো, ওনার কথা খুব মনে পড়ে। দিতি ম্যাডাম মানে উনি যে এত বড় একটা নায়িকা, কখনো আমি ওনার সাথে কথা বলার সময় আমি বুঝতে পারিনি কখনো। তো আজকে দিতি ম্যাডাম আমাদের মাঝে নেই, কিন্তু ওনার স্মৃতিগুলো আমার ভীষণ মনে পড়ে। স্পেশালি আমি যখন ওনাদের হোম প্রোডাকশন আমি কাজ করেছিলাম ইলিয়াস কাঞ্চন ভাইয়ার মুন্না মাস্তান ছবিতে, তখন কিন্তু দিতি ম্যাডামের খুব ক্লোজ হয়ে গিয়েছিলাম। তো তার আগে আমার একদম ক্যারিয়ারের শুরুতে আমি একটা ছবিতে কাজ করেছিলাম, আজকের সন্ত্রাসী। এবং আজকের সন্ত্রাসী ছবিতে দিতি ম্যাডাম প্রধান নায়িকা ছিলেন মান্না ভাইয়ের সাথে। তো আজকের সন্ত্রাসীর শুটিংয়ে আমি যখন প্রথম যাই, মান্না ভাই সেদিন আমাকে প্রথম দেখেন, আমি মান্না ভাইকে প্রথম দেখি। এবং মান্না ভাই আমাকে দেখে বারবার দিতি ম্যাডামকে বলছিলেন, দিদি দেখো দেখো, ও না দেখতে অনেকটা অলিভিয়া ম্যাডামের মতো না, মানে ও হচ্ছে ছোট অলিভিয়া। তো দিতি ম্যাডামও বলেছিলেন যে হ্যাঁ, কিছুটা আসে চেহারায়, কিছুটা ভাব আসে অলিভিয়া ম্যাডামের মতো। তা আমি তো সেদিন খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি অলিভিয়া ম্যাডামের নাম তখন শুনেছিলাম, যদিও ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি শুনেছিলাম যে খুব নামকরা একজন নায়িকা ছিলেন বাংলা চলচ্চিত্রের। তো তার মতো আমার চেহারা, মানে মান্না ভাই আমাকে প্রথমে দেখেই বলেছিলেন। তো যাই হোক, দিতি ম্যাডাম সেদিন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। এরপর আজকে সন্ত্রাসীর বিভিন্ন শুটিংয়ে, ডাবিংয়ে ওনার সাথে আমার দেখা হয়। খুব সুন্দর ব্যবহার করতেন আমার সাথে। তো আমার খুব ভালো লাগতো, ওনার ব্যবহারটা আমার কাছে ভীষণ ভালো লাগতো, খুব ইন্সপায়ারিং। তো আমার আরেকটা ছবি ওনার সাথে আমি করেছিলাম, আমার ছবিটার নামটা এখন মনে পড়ছে না। ওই ছবিটাতে উনি আমাকে একদিন বললেন যে এই তুমি এত মোটা কেন, মানে তোমার এত স্বাস্থ্য, তোমার এই বয়সে তো আমি একদম পাতলা ছিলাম, একদম একদম চিকন ছিলাম। তখন আমি হাসতে হাসতে ওনাকে বললাম যে ম্যাডাম, আমি আরও মোটা ছিলাম, আমি নায়িকা হওয়ার আশায় মানে ডায়েটিং করে এত দূর করেছি ফিগার, এবং আমার আরও কমানোর ইচ্ছা আছে। তখন উনি বললেন, বলো কি তুমি আরও মোটা ছিলে? আমি বললাম যে হ্যাঁ, আমি আরও মোটা ছিলাম, আমার নায়িকা হওয়ার স্বপ্নে আমি আসলে স্বাস্থ্যটা কমিয়েছিলাম, এবং আমার আরও ইচ্ছা আছে আমি সামনে আরও কমবো। তো উনি আমাকে অনেক ইন্সপায়ার করলেন যে হ্যাঁ, তোমার তো খুবই অল্প বয়স, এই বয়সে এরকম স্বাস্থ্যটা থাকা ঠিক না। তোমার বয়সে আমি একদম কাটা ছিলাম, মানে আমার শরীরে খালি হাড্ডি ছিল, আর তুমি এরকম স্বাস্থ্য, তো মানে এটা তোমার একটা নায়িকা হিসেবে তোমার জন্য ব্যাকড্রপ। তো তুমি স্বাস্থ্যটা কন্ট্রোলে রাখবে। তা আমি বললাম যে আমি চেষ্টা করব, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব আমার স্বাস্থ্যটা কম রাখার। তো এরপর কিন্তু আমি স্বাস্থ্য কমিয়ে ফেলেছিলাম, অনেক দূর কমিয়ে ফেলেছিলাম। যখন মুন্না মাস্তান ছবিতে আমি আবার ওনার সাথে আমার দেখা হয়, তো তখন উনি বলেছিলেন, এই তুই আসলে পারলি দে, তুই তো আসলে অনেক শুকিয়ে গেছিস। তো আসলে মুন্না মাস্তান ছবি যেহেতু ওনাদের হোম প্রোডাকশন ছিল, কাঞ্চন ভাই আর দিতি ম্যাডাম তখন হাজব্যান্ড ওয়াইফ, এবং আমাকে ওনারা দুজনই প্রচণ্ড স্নেহ করতেন এবং খুব আদর করতেন। আর
দিতি ম্যাডাম তো অনেক কথা আমার সাথে শেয়ার করতেন, তার লাইফের অনেক কথা আমার সাথে শেয়ার করতেন। অনেক সময় উনি ওনার লাইফের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যেতেন, কান্না করে দিতেন। আমি না চুপ হয়ে বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এত সরল মনের মানুষ, মানে আমার সাথে কথা বলতে বলতে উনি ওনার ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছেন এবং উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। কতটা মানে সহজ সরল মনের মানুষ হতে পারেন তিনি। তো আসলে ভীষণ সহজ সরল মনের মানুষ ছিলেন। এবং মুন্না মাস্তানের পরে আসলে ওনার সাথে আমার ওরকম আর দেখা হয়নি। মুন্না মাস্তান ছবিটা শেষ হবার পর এরপর অনেক দিন পর একটা অনুষ্ঠানে আমার মনে আছে এফডিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে আমি দিতি আপাকে দেখেই না একদম পাশে যেয়ে বসে পড়লাম, বললাম আপা কেমন আছেন। তা আপা তখন গলাটা একটু সমস্যা, একটু দেখলাম যে গলা ভেঙে গেছে ওনার। তখন উনি আমাকে বললেন যে ফিল্ম তো ছেড়ে দিয়েছি, এখন আর ফিল্মে কাজ করছি না, ভাবলাম আমার গানের ক্যারিয়ারটা গড়বো, আর আমার গলাটাই নষ্ট হয়ে গেল। আমি কি কান্না করছি জানো না আমার গলাটা নিয়ে। আমি গলা দিয়ে কিন্তু আমার ক্যারিয়ার শুরু, আমার গান দিয়ে আমার জীবন শুরু, আর সেই গলাটাই আমার নষ্ট হয়ে গেল। মানে খুব ইমোশনালভাবে কথাগুলো আমাকে উনি বলছিলেন। পরে আমি বললাম যে আপা আপনার গলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়তো বা কোনো কারণে একটু ঠান্ডা লেগেছে। তখন উনি বললো না আমি অনেক ট্রিটমেন্ট করাচ্ছি, আমার গলার কি হলো আমি বুঝলাম না, আমার ভয়েস তো এরকম ছিল না, ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আর কি উনি খুব মানে খুব কনসার্ন হচ্ছিলেন নিজেকে নিয়ে, খুব টেনশন করছিলেন নিজের ক্যারিয়ার নিয়ে, যে এখন আর সিনেমায় কাজ করব না, সিনেমার কাজ ছেড়ে দিয়েছি। এরপর তো আমিও আসলে তার কিছুদিন পর ফিল্ম ছেড়ে চলে আসলাম। তারপর আমি টিভিতে প্রায় দেখতাম দিতি ম্যাডামকে, যে উনি বেশ ব্যস্ত হয়ে গিয়েছিলেন নাট্য জগতে, বেশ কিছু সিরিয়ালে উনি অভিনয় করতেন, একটা রান্নার অনুষ্ঠান করতেন। তা আমি দেখে না খুব খুশি হতাম যে আপু কি সুন্দর নিজের লাইফটাকে গড়ে নিয়েছে এবং কত হ্যাপি আছেন উনি। তো এর মধ্যেই হঠাৎ করে একদিন শুনলাম যে দিতি ম্যাডাম অসুস্থ, ওনার ব্রেন টিউমার হয়েছে। আমি শুনে খুব মর্মাহত হলাম, কিন্তু আসলে আপুর সাথে আমার ওই যোগাযোগটা আর ছিল না, ওনার সাথে যে দেখা করব সেই উপায়টাও আমার আর ছিল না। কিন্তু আমি মনে মনে অনেক ফিল করেছি এবং যেদিন ওনার মৃত্যুর খবরটা আমি পেয়েছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। ওনার সেই মায়াভরা চেহারাটা আমার খুব মনে পড়ছিল। আর মানে সেই কথাগুলো ওনার যে শেয়ার করতেন, ওনার লাইফের স্টোরিগুলো আমাদের সাথে, সেই জিনিসগুলো খুব মনে পড়ছিল যে এতটা সহজ সরল মানুষ, এতটা ভালো একজন মানুষ, কেন তার লাইফটা এরকম হয়ে গেল, এত অল্প বয়সে কেন ওনার এরকম একটা অসুখে উনি মারা গেলেন। সবাই দোয়া করবেন দিদি ম্যাডামের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নসিব করেন। আসলে ভুল ত্রুটি নিয়ে আমাদের জীবন, মানুষ তো নির্ভুল লাইফ কখনো লিড করতে পারে না, এটা একটা অসম্ভব ব্যাপার। জীবন চালাতে গেলে ভুল করতেই হয়, জীবনে চলার পথে অনেক ভুল হয়ে যায় আমাদের। তো কোনো শিল্পী যদি এভাবে অকালে অল্প বয়সে এভাবে প্রয়াত হয়ে যান, তার জন্য সবাই দোয়া করবেন। আজকে মান্না ভাইও নেই, দিতি ম্যাডামও নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো আমার মনে পড়ে। একদিন আমিও থাকবো না, তাদের স্মৃতি নিয়ে আমিও চলে যাব। তাই তাদের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যে আপনারা অন্তত এই স্মৃতিগুলো মনে করবেন যে না, তারা এরকম মানুষ ছিলেন। আসলে দিতি ম্যাডাম খুবই সহজ সরল মনের মানুষ ছিলেন এবং ওনার মেয়ে লামিয়া এবং ছেলেটাকে আমি দেখেছিলাম, ওরা যখন ছোট ছোট ছিল। ওরা একদিন শুটিংয়ে এসেছিল, মুন্না মাস্তানের শুটিংয়ে, সেদিন ওদের আমার দেখা হয়েছিল, খুব ভালো লেগেছিল। আরেকটা কথা বলবো যে সোহেল চৌধুরী যে ছিলেন ওনার প্রথম হাজব্যান্ড, উনিও কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। ওনাকে আমি দেখেছিলাম, কারণ আমার বাড়ির পাশে এলভিস ছিল, এলভিসে উনি প্রায় আসতেন, বিভিন্ন গান রেকর্ডিংয়ে আসতেন। যদি উনি গান গাইতেন না, ওনার একটা বন্ধু ছিল, তিনি গায়ক ছিলেন, আপনারা হয়তো সবাই তাকে চেনেন, খালেদ হাসান মিলু ভাই আর সোহেল চৌধুরী ভাই দুজন একসাথে চলতেন। আর আমার বাসাটা কাছেই ছিল, আমি দুজনকে প্রায় দেখতাম, সোহেল চৌধুরী ভাই মিলু ভাইকে প্রায় দেখতাম যে ওনারা একসাথে হেঁটে যাচ্ছেন, হয়তো ওনারা বন্ধু ছিলেন আমি জানি না, প্রায় ওনারা একসাথে চলতেন। তো ওনাদেরকেও আমার খুব ভালো লাগতো আসলে। তো অনেক কথা বলে ফেললাম,
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আপনাদের কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।